সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজকে তোমাদের আরেকটি পর্ব জৈব যৌগের নিয়ে হাজির হয়েছে। আজকে কি কি কন্টেন্ট আছে? অ্যালকাইল মূলক, অ্যালকেনের নামকরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যালকেনের প্রস্তুতি এবং ধর্ম। এখন দেখো, অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। দেখো, আমরা জানি অ্যালকেনের সাধারণ আণবিক সংকেত হলো CnH2n+2, n equal to 1 2 3 etc etc। এখানে যদি n equal to 1 বসাও তাহলে হয় অ্যালকেনটা হলো CH4। তুমি যদি এখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দাও তাহলে দাঁড়ায় CnH2n+1। CnH2n+1 মানে 2 ছিল আগে, একটা হাইড্রোজেন চলে গিয়েছে। এই অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করার পর যাহা অবশিষ্ট থাকে তাকে অ্যালকাইল মূলক বলে। তাহলে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করার পর যা অবশিষ্ট থাকে তাকে অ্যালকাইল মূলক বলে। তাহলে দেখো, এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দেওয়ার পরে এটা হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক তাহলে কি দাঁড়ালো? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন অপসারণ করার পর যাহা পড়ে থাকবে, অবশিষ্ট থাকবে, তাকে তুমি বলবো অ্যালকাইল মূলক। তাহলে এই মিথেন থেকে যদি তুমি একটা হাইড্রোজেনকে অপসারণ করো তাহলে CH3 একটা বন্ধনও থাকবে ফ্রি, কারণ কার্বনের যোজনী হলো 4। দেখো, 3টা হাইড্রোজেন 3 আর একটা যোজনী, এই হলো 4। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা কি বলো? মিথেন। এই মিথেন থেকে হলো মিথাইল মূলক। মিথেন থেকে মিথাইল মূলক। তাহলে ধরো এটা C2H6, এটা ইথেন, এখান থেকে একটা হাইড্রোজেন যদি সরিয়ে দাও C2H5 ইথাইল মূলক। মূলক তাহলে ইথেন থেকে ইথাইল মূলক। আবার যদি তুমি C3H8 প্রোপেন নাও, এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দাও C3H7 প্রোপাইল মূলক। প্রোপাইল মূলক। তাহলে দেখো, মিথেন থেকে মিথাইল মূলক, ইথেন থেকে ইথাইল মূলক, প্রোপেন থেকে প্রোপাইল মূলক, বিউটেন থেকে বিউটাইল মূলক, পেন্টেন থেকে পেন্টাইল মূলক। তোমাদের টেক্সট বইয়ে এই পেন্টাইল মূলক পর্যন্ত আছে। তাহলে কি, একদম সিম্পল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করার পর যাহা অবশিষ্ট থাকবে তাকে তুমি বলবা অ্যালকাইল মূলক। এই অ্যালকাইল মূলককে এই অ্যালকাইল মূলকগুলোকে আর দ্বারা প্রকাশ করা। আর তোমাদের এমসিকিউ প্রায়শই আসে, অ্যালকাইল মূলকের যোজনী কত? দেখো, হাত ফ্রি আছে কয়টা? একটা, একটা হাত ফ্রি, তাই যোজনী 1। তাহলে অ্যালকাইল মূলককে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা, সাধারণভাবে, এবং এর যোজনী কত? 1। আর অ্যালকাইল মূলকের সাধারণ আণবিক সংকেত কি? CnH2n+1। আশা করি তোমরা অ্যালকাইল মূলকের 14 গোষ্ঠী বুঝে গিয়েছো। এখন দেখো, অ্যালকাইল মূলকের পরে অ্যালকেনের নামকরণ। তোমাদের এখানে যে নামকরণ গুলো আছে সেটা হলো ইউপেক পদ্ধতিতে নামকরণ। ইউপেক। ইউপেক ইউপেক কি? ইন্টার ন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ এককের একটি আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর এন্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে মূল রসায়ন এবং ব্যবহারিক রসায়নের একটি আন্তর্জাতিক সংস্থা। এই পদ্ধতিতে তুমি নামকরণগুলো করবে। কার বলো? অ্যালকেনের। এই পদ্ধতিতে নামকরণ করার জন্য অ্যালকেনের 3টি নিয়ম ফলো করতে হয়। নাম্বার 1, লম্বা শিকল নির্ধারণ। লম্বা শিকল নির্ধারণ। নাম্বার 2, শাখা শিকল নির্ধারণ। নাম্বার 3, শাখা শিকল যে দিক থেকে নিকটে সেই দিক থেকে গণনা করুন।
থেকে গণনা করো। অর্থাৎ তিনটা নিয়ম তোমার ফলো করতে হবে: লম্বা শিকল নির্ধারণ, শাখা শিকল নির্ধারণ, এবং শাখা শিকল যেদিক থেকে নিকটে হবে সেদিকটা তুমি কাউন্ট করা শুরু করে দিবা। একদম সিম্পল তিনটা নিয়ম মনে রাখলে। তবে এটা এখনো কিছু বুঝো নাই, যখন আমরা একটা এক্সাম্পল দিব তখন বুঝবা। দেখো CH3, CH2, CH2, CH3, আমি একটা দিয়ে তোমার সকল নাম শেষ করে দিতে চাই, দেখবা কত সহজ এবং ইজি। দেখো 1 2 3 4, এর মধ্যে কিন্তু একটা শিকলে আছে সরল শিকল, যেমন আমি দাঁড়াই আছি সরল শিকল। দেখো আমি হাত তুলছি একটা শাখা, এখন আরেকটি হাত তুলছি দুইটা শাখা, এই দুইটা শাখা শিকল। তাহলে দেখো এটার মধ্যে কোনো কিন্তু শাখা শিকল নাই, আর শাখা শিকল নিকটে কোন দিক দিয়ে গণনা করার কোনো চান্সও নাই। তাহলে শুধু একটা শিকলই আছে লম্বা শিকল, 1 নাম্বার পয়েন্টটা কাজে লাগলো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা 4 নাম্বার কার্বন। অর্থাৎ আমি যে নাম্বারিং করলাম, এটা 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা হলো 4 নাম্বার কার্বন। তাহলে 4 নাম্বার কার্বনকে আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি কেমিস্ট্রির ভাষায় বলা হয় বিউট, আর এটা যেহেতু অ্যালকেন সেহেতু এটা বিউটেন। তুমি অ্যালকেন চিনেছো কিভাবে? কার্বন কার্বন সব একক বন্ধন আছে, সেহেতু এটা একটা অ্যালকেন, তাই 4টা কার্বন আছে, তাই এর নাম হলো বিউটেন। তাহলে এই তিনটা নিয়মের কয়টা নিয়ম ফলো করছে? এখানে একটা শুধু লম্বা শিকল আছে, এর কোনো শাখা শিকল নাই। এখন দেখি একটা শাখা আমি বাড়িয়ে দেই, দেখো একটু মনোযোগ দিয়ে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমি এদিক থেকে একটা শাখা বাড়াই দিলাম, এটা। তাহলে এখানে কিন্তু তোমার লম্বা শিকলও আছে, আবার একটা শাখা শিকলও আছে। অর্থাৎ এখানে চেইন কয়টা হয়েছে একটু খেয়াল করো। একটা চেইন হলো এই যে এটা, 1 2 3টা কার্বন আছে। একটা চেইন হলো এইটা, 1 2 3 4টা কার্বন আছে। একটা চেইন হলো এইটা, 1 2 3 4টা কার্বন আছে। অর্থাৎ সব দিক দিয়ে তুমি লম্বা শিকল যেটা আছে 4টা কার্বন পাইছো। একটা হলো এইভাবেও যাইতে পারো, আবার এই দিক দিয়েও যেতে পারো। আমি পেঁচিয়ে না গিয়ে সোজাই যাই, গেলাম লম্বা শিকল, তাহলে এটা হলো লম্বা শিকল, এই যে এটা লম্বা শিকল। আর এটা কি বলো? শাখা শিকল। তাহলে তুমি কিন্তু 1 নাম্বার পয়েন্ট হলো লম্বা শিকল নির্ধারণ করলা, 2 নাম্বার পয়েন্টে তুমি শাখা শিকল নির্ধারণ করে ফেলেছো, 3 নাম্বার হলো শাখা শিকল যেদিক থেকে নিকটে হবে সেদিক দিয়ে কাউন্ট করবা। এই যে কাউন্ট করছে এদিকে নিকটে 1 2 নাম্বারে এটা, আর এদিক দিয়ে আসলে 1 2 3 নাম্বারে দূরে এটা, এদিক দিয়ে আমি গণনা করব। গণনা করার পরে মূল শিকলের নামটা লিখে ফেলবা। মূল শিকলের নাম কি বলো? বিউটেন। 1 2 3 4 বিউটেন, লিখি বিউটেন। বিউটেন, মনে করো এটা নাই, তাহলে নাম কি? বিউটেন। এরপরে তুমি সামনে এই শাখাটা জয়েন করে দিবা। এই শাখার নাম কিন্তু মিথাইল, একটু আগে পড়াইছি। কয় নম্বরে মিথাইল বলো? 2 নম্বরে, তাহলে 2 মিথাইল বিউটেন। তুমি যদি এখানে তুমি মনে করো তুমি আছো, তোমার নাম অপু, তাহলে বলবা 2 অপু বিউটেন। বুঝতে পেরেছো মনে হয়? মনে করো এই জায়গায় এখন আমি মিথাইল দিলাম না, মিথাইল দিলাম না, না দিয়ে দিলাম ক্লোরিন, তাহলে 2 নম্বরে ক্লোরিন, তাহলে লিখবা 2 ক্লোরো ক্লোরো বিউটেন। বিউটেন। অ্যালকেনের নামকরণ অত্যন্ত ইজি, নামকরণ না পড়লে তুমি বিক্রিয়া পারবা না, সংকেত পারবা না। তাহলে দেখো এখানে 2 মিথাইল বিউটেন, 2 ক্লোরো বিউটেন। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। তাহলে দেখো এই 2 নম্বরে আমি ক্লোরিন যুক্ত করেছি, তাই 2 ক্লোরো বিউটেন বলেছ। এখন দেখো যদি আমি মিথাইল এখানে আমি আরো একটি জয়েন করে দেই, এখানে CH3 2 নম্বরে, তাহলে তুমি দেখো 2 নম্বরে কিন্তু তুমি 2টা মিথাইল যুক্ত করেছো, আগে ছিল একটা সিঙ্গেল মিথাইল। তাহলে 2 নম্বরে 2 আরো একটি দিয়ে দিবে, মানে 2 নম্বরে একটি মিথাইল, আবার 2 নম্বরে আরেকটি মিথাইল, তাহলে 2 2 ডাই মিথাইল হবে। এখন এখন হবে কি বলো? ডাই। ডাই মানে কি? 2টা মিথাইল আছে, বিউটেন। অর্থাৎ বিউটেনের কিন্তু কোনো চেঞ্জ হলো না। লম্বা শিকলে কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, এটা বিউটেন। শুধু খালি শাখাগুলো অ্যাড করে দিবা। 2 2 ডাইক্লোরো, ডাইমিথাইল অথবা ডাইক্লোরো অথবা ডাইব্রোমো, যেটা থাকবে সেটাই দিবা। তাহলে 2 2 ডাইমিথাইল বিউটেন। অর্থাৎ এই যৌগের নামটা হলো 2 2 ডাইমিথাইল বিউটেন। এখন যদি তোমরা এখানে 2টাই ক্লোরিন দিতা বা 2টাই ব্রোমিন দিতা,
দেখো এটা ক্লোরিন দিলাম, এখানেও ক্লোরিন, তাহলে লিখতে তুমি 2 ডাই ক্লোরোবিউটেন। এখন দেখো আমি বলেছি একটা দিয়ে কিন্তু অ্যালকেনের নামকরণ শেষ করে দেব। এখন দেখো এটা তো হয়ে গেল। এখন যদি আমি এইখানে না দিয়ে তুমি একটা দিয়েছো মনে করো এইখানে CH3, আর একটা দিয়েছো তুমি এইখানে CH3, অর্থাৎ তুমি 2 নম্বরে আর 3 নম্বরে, তাহলে এখন তুমি লম্বা শিকল কিন্তু বিউটেনই হবে নাম, বিউটেন, বিউটেন। এর মধ্যে 2 নম্বরে একটা মিথাইল, 3 নম্বরে আরেকটি মিথাইল, তাহলে কি লিখবে 2,3 ডাই মিথাইল। অর্থাৎ তুমি আগে 2 দুইবার লিখছিলে, এখন 2 নম্বরে আর 3 নম্বরে মিথাইল আছে, তাই 2,3 ডাই মিথাইল বিউটেন, মানে দুইটা মিথাইল আছে, 2,3 ডাই মিথাইল বিউটেন। দেখো আমি আরো একটি এক্সাম্পল দিতে চাই তোমাকে, সেটা একটু খেয়াল করে দেখো। CH3 CH 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 CH3 C2H5, এটা মনে করো, অর্থাৎ C2H5 এটা নাম হলো ইথাইল মূলক, একটু আগে পড়িয়েছি ইথাইল মূলক, এটাকে তোমার ভেঙে নিতে হবে, বা CH3 CH2 CH2 CH CH3 CH2 CH3 এভাবে ভেঙে নেবে। ভেঙে নেওয়ার পরে লম্বা শিকল কোনটা দেখো, 1 2 3 4 5 6, 1 2 3 4, 1 2 3 4 5 6, অর্থাৎ 1 2 3 4 5, অর্থাৎ এইটা হলো লম্বা শিকল। অর্থাৎ তোমাকে আমি একটু কেটে দেখাইলাম লম্বা শিকল কোনটা, এটা হলো লম্বা শিকল। আর এটা কি শিকল বলো, শাখা, এটা হলো লম্বা। তো লম্বা শিকলে কার্বন আছে কয়টা, 1 2 3 4 5 6টা, চোখ বন্ধ করে লিখে বলো হেক্সেন, যেহেতু এটা একটা অ্যালকেন, হেক্সেন লম্বা শিকল লিখলাম। এরপরে রয়েছে শাখা শিকল, নিকটে কোন দিক দিয়ে তুমি বলো, 1 2 3, 1 2 3 4 নাম্বার, তাহলে এই দিক দিয়ে নিকটে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 3 নম্বরে মিথাইল, লিখে ফেলো এখানে শাখাটা 3 মিথাইল, মিথাইল হেক্সেন। দেখো কত সহজ। তুমি আগে ফার্স্ট ওয়ান লম্বা শিকল নির্ধারণ করবা, এরপর শাখা শিকল নির্ধারণ করবা, এরপর শাখা শিকল যেদিক থেকে নিকটে সেদিক থেকে গণনা করে ফেলবা, নাম্বার শেষ, নামকরণ ফিনিশড। এত ইজি নাম অ্যালকেনের নামকরণ। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি আর একটু ভিন্ন নাম দিই, দেখো CH3 CH CH CH3, মনে করো এখানে ব্রোমিন আছে, এখানে CH3 আছে, অর্থাৎ এটা 1 2 3 4, এটা লম্বা শিকল। অ্যালফাবেটিক্যালি দেখো ব্রোমিন BRO, আর এটা মিথাইল M দিয়ে শুরু, তুমি বলো ABCDEFGH, এভাবে বি কিন্তু সবার আগে আসে অ্যালফাবেটিক্যালি, তাই বি কে তুমি আগে লিখবা, ব্রোমিনকে, এম কে তুমি পরে রাখবা, অর্থাৎ ABCD উচ্চারণে যে আগে আসবে তাকে তুমি আগে লিখবে, এরপরে অন্যটাকে লিখবে। তাহলে লম্বা শিকলের 4টা কার্বন আছে, বিউটেন লিখে ফেলো চোখ বন্ধ করে, বিউটেন, বিউটেন। এখন 2 ব্রোমো, 2 ব্রোমো, এরপরে কি বলো 3 মিথাইল, 3 মিথাইল বিউটেন, শেষ। অ্যালফাবেটিক্যালি ব্রোমিন আগে, তাই লেখছো তুমি 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন। আশা করি অ্যালকেনের যতগুলো নাম আছে সবগুলো তোমরা পড়তে পারবে। এখন দেখো যদি একাধিক শাখা থাকতো আরো, মনে করো এটা CH3 CH 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 CH3, মনে করো এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এটা আছে, তো লম্বা শিকল দেখো কয়টা শিকল হয়েছে, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4 5, দেখছো অনেকগুলো চেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে হাইস্ট কার্বন যুক্ত চেন হলো 5টা, 1 2 3 4 5। এখন কোন দিক দিয়ে শাখাগুলো কাছে হবে, তুমি এদিক দিয়ে গেলো 1 2, এক দিক দিয়ে গেলো 1 2, সব দিক দিয়ে কাছে হয়, তুমি একদিক দিয়ে গণনা করলেই হলো 1 2 3 4 5। তাহলে দেখো 5 যেহেতু, চোখ বন্ধ করে আগে পেন্টেন লেখো, পেন্টেন যেহেতু একটা অ্যালকেন, পেন্টেন। এখন তুমি দেখো এটা কয় নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে একই,
তাহলে 2 3 4 ট্রাই। ট্রাই মানে কি তিনটা মিথাইল আছে, একটা দুইটা তিনটা, 1 2 3টা ট্রাই মিথাইল পেন্টেন। ট্রাই মিথাইল পেন্টেন। দেখো কত ইজি, একেবারে সহজ। আশা করি তোমরা অ্যালকেনের নামকরণগুলো সবই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন অ্যালকেনের প্রস্তুতি মনোযোগ দিয়ে খেয়াল করো। নাম্বার 1, তোমরা জানো কার্বন কার্বন একক বন্ধনযুক্ত সকল এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে অ্যালকেন বলা হয়, একক বন্ধন। এই কার্বন কার্বন একক বন্ধন, আর অ্যালকেনের কার্যকরী মূলক হলো এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখন অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকেনের প্রস্তুতি কোথা থেকে করবো বলো? প্রথমে মনে করো অ্যালকিন থেকে, তাকাও এটা একটা অ্যালকিন। এই অ্যালকিনের সাথে নিকেল প্রভাবকের উপস্থিতিতে তুমি তাপ দিবা, 180°C তাপমাত্রায়। যদি তাপ দাও তাহলে এখানে তুমি জানো একটা সিগমা বন্ধন, একটা হলো পাই বন্ধন। এই পাই বন্ধনটা ভেঙে যাবে কিন্তু সিগমা বন্ধন ভাঙবে না। এই হাইড্রোজেন একটা দিবা তুমি, এইখানে যুক্ত হবে, আর একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে। যুক্ত হলে এখানে হবে CH3, এটা হলো CH3। এই হলো তোমার, আগে ছিল অ্যালকিন, এখন হলো অ্যালকেন। অর্থাৎ আগে ছিল ইথিন, এখন হলো ইথেন। প্রস্তুত করে ফেলালাম। তুমি মনে করো 2টা কার্বন দিবা না, 3টা কার্বন দিবা, মনে করো দাও তুমি হাইড্রোজেন ডো, মানে ওই এইগুলোই দিবে তুমি কন্ডিশন। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, সবসময় মনে রাখবা ডি বন্ধনের 2 সাইডের কার্বনে বিক্রিয়া করবে, এর কিছুই হবে না। অর্থাৎ এই হাইড্রোজেন একটা আসবে এখন এইখানে, আরেকটা আসবে এইখানে। তাহলে কি দাঁড়ালো? CH3 CH2 CH3। অর্থাৎ আগে ছিল প্রোপিন, এখন হলো প্রোপেন, প্রোপেন। এটা হলো প্রোপিন। অর্থাৎ দেখো আগে ছিল দ্বিবন্ধন অ্যালকিন, এখন সব একক বন্ধন সিঙ্গেল বন্ড অ্যালকেন হয়ে গিয়েছে। এটা হলো তোমার অ্যালকিন থেকে প্রস্তুত করলাম আমরা। এখন আমরা অ্যালকাইন থেকে প্রস্তুত করবো। অ্যালকাইন, দেখো অ্যালকাইন নাম্বার 2 পদ্ধতি। দেখো এটা ইথাইন মনে করো, এখন হাইড্রোজেন দেবা তুমি, এখানেও নিকেল প্রভাবের উপস্থিতিতে আর তাপ দেবা। দেখো এই বিক্রিয়াটা 2 ধাপেও ঘটাতে পারো অথবা একেবারে 1 ধাপেও ঘটাতে পারো। কারণ দেখো তো এখানে 3টা বন্ধন আছে, একটা হলো সিগমা আর 2টা হলো পাই। পাই বন্ধন যতক্ষণ থাকবে ততক্ষণ বিক্রিয়া ঘটবে। তাহলে তুমি একটা হাইড্রোজেন এরে দাও আর একটা হাইড্রোজেন একে দাও, তাহলে কি দাঁড়ালো? CH2 ডাবল বন্ধন CH2। এখন তুমি একে আবার তুলে নিয়ে আসো, CH2 ডাবল বন্ধন CH2, তুলে আবার হাইড্রোজেন দাও, নিকেল প্রভাবক দাও, তাপ দাও, একটা হাইড্রোজেন দাও তুমি একে, একটা হাইড্রোজেন দাও তুমি একে। দেখো CH3 CH3। আগে ছিল ইথাইন, ইথাইন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো ইথিন, ইথিন আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলো ইথেন। আগে ছিল অ্যালকাইন, মাঝখানে হয়েছে অ্যালকিন, এরপরে হয়েছে আবার অ্যালকেন। তাহলে অ্যালকিন অ্যালকাইন অ্যালকিন অ্যালকেন, অর্থাৎ 2 ধাপে বিক্রিয়াটা করছে। এটা হলো ফার্স্ট স্টেপ, এটা হলো সেকেন্ড স্টেপ। আশা করি তোমরা অ্যালকাইন থেকেও যে অ্যালকেন প্রস্তুত করা যায় এটাও তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো ডিকার্বক্সিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া দেখো CH3 COONA, আর দিবা তুমি সোডা লাইম, সোডা এন্ড লাইম। সোডা এবং লাইম কি দেব? সোডা লাইম কি? সোডা মানে ক্ষার NOH, আর লাইম মানে চুন ক্যালসিয়াম অক্সাইড, এটা লাইম, আর এটা হলো সোডা। অর্থাৎ সোডা এন্ড লাইম, সোডা লাইম। দেখো লাইম চুন আর এটা সোডা, অর্থাৎ তোমার এই লাইমটা বিক্রিয়া অংশগ্রহণ করে না, শুধু সোডা বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে Na আর Na বাদ দিলে কি হয়? Na2, আর এখানে দেখো CO2 আর এই একটা অক্সিজেন CO3, আর এই এইচটাকে তুমি এরে দিয়ে দাও, তাহলে কি দাঁড়ালো? CH4। দেখো এই যে মিথেন, অ্যালকেন পেয়ে গেছো, মিথেন। একে বলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তুমি বলতে পারো স্যার কেন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া? তুমি বলো ইংরেজি একটা ওয়ার্ড আছে ফরেস্টেশন, বনায়ন, ডিফরেস্টেশন বন নিধন, বন ধ্বংস। এখানে আমি ডিকার্বক্সিলেশন অর্থাৎ এই কার্বক্সিলিক মূলকটাকে আমি ধ্বংস করে দিয়েছি। দেখো
এই অ্যালকেনে কিন্তু এই কার্বক্সিলিক মূলক নাই, চলে গিয়েছে। কার্বক্সিলিক মূলকটাকে আমি ধ্বংস করে দিয়েছি ডিফরেস্টেশনের মতো। এই জন্য এই বিক্রিয়ার নাম হয়েছে ডিকার্বক্সিলেশন, অর্থাৎ কার্বক্সিলিক মূলকটাকে আমি এখানে নষ্ট করে দিয়েছি, এই জন্য একে বলা হয় ডিকার্বক্সিলেশন। এই কার্বক্সিলিক মূলকটা কি রূপে অপসারিত হয়েছে তুমি কি জানো? এই কার্বন ডাইঅক্সাইড দেখো CO2, এই অক্সিজেন CO2 রূপে চলে গিয়েছে কার্বক্সিলিক মূলকটা। এই জন্য একে বলা হয় ডিকার্বক্সিলেশন অথবা কার্বক্সিত্যাজন বিক্রিয়া। অর্থাৎ এই বিক্রিয়ায় কার্বক্সিলিক মূলকটা কার্বন ডাইঅক্সাইড রূপে ত্যাগ করেছে, এই জন্য একে বলা হয় ডিকার্বক্সিলেশন অথবা তোমার কার্বক্সিত্যাজন বিক্রিয়া। এটা হলো তোমার জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, এর নাম হলো সোডিয়াম ইথানয়েট, সোডিয়াম ইথানয়েট। তুমি বলতে পারো স্যার কেন এটা নাম হলো এরকম? দেখো একটু খেয়াল করে, এর নাম হলো ভিনেগার, অ্যাসিটিক অ্যাসিড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাসিটিক অ্যাসিড। তুমি যদি হাইড্রোজেনটাকে সরাই দাও তাহলে CH3COO মাইনাস অ্যাসিটেট আয়ন, এর নাম হলো অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন। তাহলে তুমি যদি এই আয়নের মধ্যে সোডিয়াম লাগাই দাও তাহলে সোডিয়াম অ্যাসিটেট অথবা ইথানয়েট আয়নও বলা হয়, সোডিয়াম ইথানয়েট। এই জন্য এর নাম হলো সোডিয়াম ইথানয়েট অথবা সোডিয়াম অ্যাসিটেট, একটা জৈব অ্যাসিডের লবণ। এই লবণের সাথে তুমি কি করছো? সোডা লাইম বিক্রিয়া করেছো। সোডা মানে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লাইম হলো চুন। অর্থাৎ লাইম চুন যেটা বিক্রিয়া অংশগ্রহণ করে না, শুধু বিক্রিয়া ঘটানোর জন্য সাহায্য করে। ফলে এখান থেকে কি হলো? সোডিয়াম কার্বনেট আর হলো মিথেন। আশা করি এই বিক্রিয়াটা বুঝতে পেরেছো। আমি আরেকটি এক্সাম্পল দিই এটা, তাহলে তুমি মনে হয় আরো একটু ভালো বুঝতে পারবে। খেয়াল করো, CH2CH2COONA, অর্থাৎ এখানে কার্বন ছিল দুইটা, আমি একটা দুইটা তিনটা কার্বন একটা বাড়িয়ে দিয়েছি। এখানে NOH দিবে আর এখানে ক্যালসিয়াম অক্সাইড দিবে। তাহলে দেখো এই Na2 হবে, আর এখানে CO2 আর একটা অক্সিজেন CO3 হবে, প্লাস এই Hটা এসে এইখানে যুক্ত হবে। তাহলে কি দাঁড়ালো? CH3 দেখো এই Na2 CO2 আর একটা অক্সিজেন CO3, এই Hটা এসে এনে যুক্ত হয়েছে, তাহলে CH3 দেখো ইথেন হয়েছে, অ্যালকেন। অর্থাৎ এটা হচ্ছে মিথেন, এটা হচ্ছে ইথেন। মজার বিষয় হলো দেখো এই বিক্রিয়কে কয়টা কার্বন ছিল? একটা একটা দুইটা, উৎপাদে পাইছো একটা। এই বিক্রিয় কয়টা ছিল? একটা দুইটা তিনটা, উৎপাদে পাইছো কয়টা? দুইটা, মানে একটা করে কার্বন কম। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় উৎপাদে একটি করে কার্বন কম সৃষ্টি হয়। এই জন্য প্রায় তোমাদের MCQতে আসে নিচের কোন বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস করা যায়? এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বন সংখ্যা হ্রাস করতে পারি। দেখো এখানে দুইটা কার্বন ছিল, কার্বন হয়ে গেছে একটি। এখানে তিনটা কার্বন ছিল, 1 2 3, কার্বন হয়ে গেছে দুইটি। অর্থাৎ এই বিক্রিয়ার মাধ্যমে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস করা যায়। এভাবে যদি তুমি আরো একটি কার্বন বাড়াইতে থাকো, তোমার ধীরে ধীরে এটা মিথেন, ইথেন, পরে হবে প্রোপেন, পরে হবে বিউটেন, এভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তোমরা দেখলে অ্যালকেনের আমরা অবশ্যই তিনটি প্রস্তুত প্রণালী পড়লাম, ইথিন থেকে, ইথাইন থেকে, এবং ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তোমাদের জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে। মাঝখানে এখানে আমরা একটা সোডা লাইম টার্ম পেয়েছি, সোডা লাইম, সোডা এন্ড লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ। এখন দেখো অ্যালকেনের ধর্ম। সাধারণত 1 থেকে 4 পর্যন্ত কার্বন বিশিষ্ট, 1 থেকে 4 তারা হয় গ্যাসীয়। অ্যালকেন যারা আছে গ্যাসীয়, ফর এক্সাম্পল মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। তাহলে কারা এরা বলো? মিথেন, ইথেন, বিউটেন, এরা। প্রোপেনও আছে, প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এরা কি বলো? গ্যাসীয়। তোমাদের প্রায়শই MCQ আসে নিচের কোন অ্যালকেনটি গ্যাসীয়। এরপরে 5 থেকে তোমার 15 পর্যন্ত যারা আছে তারা হলো তরল, ফর এক্সাম্পল পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, নুনেন, ডেকেন, আইসোকেন, এরকম তরল। এরপরে 16 থেকে উপরে যারা আছে তারা সবাই হলো কঠিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কঠিন। তাহলে এগুলা অবশ্যই সিকোয়েন্সটা পড়বা, মনে রাখবা। 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন হলো গ্যাসীয়, 5 থেকে 15 পর্যন্ত হলো তরল, এবং
16 উপরে যারা আছে তারা হলো কঠিন। এখন অ্যালকেন কি কি ধরনের বিক্রিয়া দেয় খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। যেহেতু অ্যালকেনে তোমরা জানো কার্বন কার্বন সব একক বন্ধন থাকে, এই বন্ধনগুলো হলো প্রত্যেকটা সিগমা বন্ধন। সিগমা 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 বন্ধন অত্যন্ত শক্তিশালী, একে ছিন্ন করতে প্রচুর শক্তি লাগে, তাই অ্যালকেন না বিক্রিয়ায় অংশগ্রহণ করতে মন চায় না ওদের। এই অ্যালকেন সিগমা বন্ধনকে ছিন্ন করতে যে প্রচুর শক্তি লাগে, তারা যে বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, এই জন্য অ্যালকেনকে বলা হয় প্যারাফিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্যারাফিন। তোমাকে কতগুলো স্ট্রাকচার দিয়ে দেবে, ক, খ, গ, ঘ, যৌগের সংকেত দিয়ে দিবে, বলবে নিচের কোনটি প্যারাফিন। তুমি কিন্তু সেগুলোকে আনসার করতে হবে। কিভাবে? তুমি যে সূত্রে বসাই দিবে CnH2SN+2, পৃথিবীতে যত অ্যালকেন আছে সকল অ্যালকেনকে কিন্তু আমরা এই সংকেতের মাধ্যমে প্রকাশ করতে পারি। বসাই দিবা, তুমি দেখবে অ্যালকেন পেয়ে গেছো। যেটা অ্যালকেন সেটাই বলবা প্যারাফিন। এখন প্যারাফিন কেন বলা হয় বলো? প্যারাফিন অর্থাৎ প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন, আসক্তি নাই। অর্থাৎ অ্যালকেন গুলো অন্যের সাথে বিক্রিয়া করতে চায় না, বিক্রিয়া করতে চায় না। এখন দেখো এই অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন, সবগুলো সিঙ্গেল বন্ধন। এই সিঙ্গেল বন্ধনের কারণে এরা আসক্তিহীন, এদেরকে ভাঙতে প্রচুর শক্তি লাগে, এই জন্য অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। তোমাদের প্রায়শই 6 নম্বরে একটা কোশ্চেন আসে, অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? তোমরা বলবা প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন, কার্বন কার্বন একক বন্ধন যুক্ত যৌগকে অ্যালকেন বলা হয়, এই বন্ধনটাকে সিগমা বন্ধন বলা হয়। সিগমা বন্ধনটা অত্যন্ত শক্তিশালী, একে ভাঙতে প্রচুর শক্তি লাগে, তাই এরা বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না, তাই অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। তবে শর্ত সাপেক্ষে অ্যালকেনরা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ফর এক্সাম্পল দেখো তোমাদের টেক্সট বইয়ে যেটা দেওয়া আছে, মিথেন, ক্লোরিন, ইউভি রশ্মি, অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে 4টা হাইড্রোজেন আছে, একটা করে হাইড্রোজেন আমরা সরাবো। দেখো CH3Cl, আর যে হাইড্রোজেনটা চলে গেল HCl কে ধরে HCl হবে, HCl। এখন একে আবার নিয়ে আসো, নাম্বার 1, নাম্বার 2, CH3Cl। এখন তুমি আবার ক্লোরিন নিয়ে আসো, একটা ক্লোরিন এখানে যুক্ত করো আর একটা হাইড্রোজেন সরাই দাও, একদম সিম্পল, CH2Cl2, আর কি হবে HCl, যে হাইড্রোজেনটা চলে গেল HCl কে নিয়ে চলে গেছে। 3, তুমি একে আবার নিয়ে আসো, এটা দেখো CH2Cl2, আবার ক্লোরিন দাও, ডো, ওইগুলাই দিবে, ডো মানে ওই, আবার এখানে একটা ক্লোরিন যুক্ত করে দাও, তাহলে CHCl3 প্লাস HCl। আবার এখানে নিয়ে আসো 4 নাম্বার, লাস্ট নাম্বার, CHCl3 Cl2, এগুলাই দিবে, এটা হবে CCl4 প্লাস HCl। দেখো এর নাম কি? এর নাম হলো দেখো ক্লোরোমিথেন। মিথেন থেকে কিন্তু এদের জন্ম হয়েছে, একটা কার্বন একটা কার্বন একটা কার্বন একটা কার্বন, একটা কার্বন থাকলে মিথ। দেখো ক্লোরোমিথেন, 2টা ক্লোরিন ডাইক্লোরোমিথেন, 3টা ক্লোরিন ট্রাইক্লোরোমিথেন, 4টা ক্লোরিন টেট্রাক্লোরোমিথেন। কত সহজ নাম দেখো। অর্থাৎ ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। দেখেছো কত ইজি? এদেরকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন বিক্রিয়া? দেখো ক্লোরিন এসে হাইড্রোজেনকে সরাই দিছে একটা একটা করে, একসাথে সব সরাইতে পারে নাই, একটা একটা করে সরাইছে। দেখো এখানে 1টি সরাইছে, এরপর এখানে 2টি সরাইছে, এরপর এখানে 3টি সরাইছে, এরপর এখানে 4টি সরাই দিচ্ছে। এর নাম কি বলো? একটা কার্বন থাকলে মিথ, ক্লোরোমিথেন, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, টেট্রাক্লোরোমিথেন। আশা করি তোমরা এই অ্যালকেনের যে বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এটা বুঝতে পেরেছ। এখন দেখো তোমাদের অ্যালকেন আর কি বিক্রিয়া দেয়? দহন বিক্রিয়া দেয়। আমরা জানি যত হাইড্রোকার্বন পৃথিবীতে আছে প্রত্যেকটি দহন করলে কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়, একই সাথে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি উৎপন্ন হয়। এটা বাসা বাড়িতে গ্যাসকে পুরাই আমরা রান্না বান্না করতেছি পাইপলাইনের মাধ্যমে। তাহলে দেখো মিথেনকে পুরাইছে অক্সিজেনে, কার্বন ডাইঅক্সাইড আর কি উৎপন্ন হয়েছে? পানি। এটা একটা হাইড্রোকার্বন, হাইড্রোজেন আছে, কার্বন আছে, পৃথিবীতে যত হাইড্রোকার্বন আছে সবাইকে পুরাইলে কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন। তাহলে তুমি একে খালি কেন, তুমি যদি এটাকে পুরাও C2H6 ইথেন, এটাকে পুরাইলেও তোমার কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন হবে। তুমি যদি প্রোপেনকে পুরাও C3H8, সকল হাইড্রোকার্বনকে পুরাইলেই তোমার কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হবে। তুমি যদি ইথিনকে পুরাও, অ্যালকিন না হইয়া ইথিন, এটা হাইড্রোকার্বন, কার্বন ডাইঅক্সাইডের পানি উৎপন্ন হবে। দেখো কত ইজি বিষয়, কত ইজি টেকনিক। জীবনটা হলো একটা টেকনিক, তুমি টেকনিক কাজে লাগাবা, তুমি জীবনে উন্নতি করবা।
তাহলে দেখো হাইড্রোকার্বন পুরালে কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন ডাইঅক্সাইড পানি, কার্বন ডাই অক্সাইড পানি। এটা মিথেন, এটা ইথেন, এটা প্রোপেন, আর এটা হলো ইথিন। অর্থাৎ এরা সবাই হলো অ্যালকেন, আর এটা হলো অ্যালকিন। কিন্তু এরা তো হাইড্রোকার্বন, তাই সকল হাইড্রোকার্বনকে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয় এবং প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা রান্না বান্নার কাজ করে থাকি। তাহলে এই অ্যালকেন তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অ্যালকিন আমি নেক্সট লেকচারে তোমাদের শুরু করব। অ্যালকিন, তারপরে হলো অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, তারপরে কিটোন, জৈব অ্যাসিড, এক্সেট্রা এক্সেট্রা। আজকে আরেকটি টপিক পড়ি, কার্যকরীমূলক। দেখো কার্যকরীমূলক অর্থাৎ নামই বুঝতেছো, কার্যকরীমূলক অর্থাৎ যে মূলক কাজ করে, ফাংশন করে। ফাংশন মানে কাজ, বলে না যে এটা আমার ফাংশন না, আমি এটা করতে পারবো না। কাজ, কার্যকরীমূলক অর্থাৎ যে মূলক কাজ করে। এখন আমার ধরো হাতই নাই, আমি এই হাতকে কাজ করতে পারবো? পারবো না। অর্থাৎ বডিতে আগে থাকতে হবে, জৈব যৌগের ভিতরে মূলকটা থাকতে হবে, তারপর কাজ করবে। জৈব যৌগের ভিতরে যদি মূলক না থাকে তাহলে কিন্তু কাজ করবে না। দেখো এক্সাম্পল, CH3OH, দেখো CH3CH2OH, দেখো এটাকে বলা হয় কার্যকরী মূলক। অর্থাৎ জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে যে মূলক এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে। ফাংশন দুইটা, 1 and 2, ধর্ম প্লাস কি বলো বিক্রিয়া। কত ইজি, মনে রাখবে, এভাবে পড়তে হবে টেকনিক। যে মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে তুমি বলবা কার্যকরী মূলক। যে মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে একে কি বলা হয়? কার্যকরী মূলক। অর্থাৎ যে মূলক কাজ করে তাকে বলবা কার্যকরী মূলক। কি কাজ করবে? ধর্ম এবং বিক্রিয়া। অর্থাৎ এখানে ওএইচ বলে দিবে এটা কি কি কাজ করবে, কি কি ধর্ম আছে, এখানে ওএইচ বলে দেবে কি কি কাজ করবে, কি কি ধর্ম আছে। আবার ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, COOH, এটা একটা জৈব অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, তোমরা অনেকেই খেয়েছো এটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে, ভিনেগার। এই COH বলে দেবে এটা কি কাজ করবে, কি কি ফাংশন করবে, কি কি ধর্ম আছে, কি কি বিক্রিয়া দিবে। তাহলে যে মূলক জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে এর ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তাকে বলা হয় কার্যকরী মূলক। তোমাদের টেক্সট বইয়ে কার্যকরীমূলক কার কার দেওয়া আছে এটা পড়ে নিবে। নাম্বার 1 অ্যালকোহল, হাইড্রোক্সিল মূলক। নাম্বার 2 অ্যালডিহাইড, অ্যালডিহাইড মূলক। নাম্বার 3 জৈব অ্যাসিড, COH মূলক। তাহলে দেখো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। তোমাদের মূলত এই তিনটাই দেওয়া আছে কার্যকরী মূলক। তোমাদের প্রায়শই অবজেক্টিভ আসে, এটা অ্যালকোহলের কার্যকরী মূলক, হাইড্রোক্সিল মূলক, এটা অ্যালডিহাইডের কার্যকরী মূলক, অ্যালডিহাইড মূলক, এটা জৈব অ্যাসিডের কার্যকরী মূলক, কার্বক্সিলিক মূলক। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, এগুলো সব পড়ে ফেলবে। আমার যদি এই লেকচারটি তোমাদের ভালো লেগে থাকে, মিনিমাম যদি একটু কাজে লাগে, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বেশি বেশি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর এটা যদি বুঝতে কোনো ধরনের কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি কমেন্ট বক্সে একটু জানাবে, তাহলে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, তোমাদের সুন্দর জীবন কামনায়। খুদা হাফেজ।